ওই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন এইচ সাই ইকুয়াল টু ই সাই, ওই ইকুয়েশনটার সলিউশন কেমন ধরনের হবে দেখছিলাম। কেস when the potential is central অথবা potential is spherically symmetric. Potential central মানে কি? Depends only upon the distance from the center. Central force এর একটা কেন্দ্র থাকে, আর পার্টিকেলটার উপরে ফোর্স পার্টিকেলটা কেন্দ্র থেকে কত দূরে সেটার উপরে নির্ভর করে ম্যাগনিটিউডটা, এবং ফোর্সের দিক হয় কেন্দ্রের দিকে অথবা কেন্দ্রের বিপরীতে, আইদার রেডিয়ালি ইনওয়ার্ড অর রেডিয়ালি আউটওয়ার্ড, হয় কেন্দ্রমুখী অথবা কেন্দ্র বিমুখী। এই ধরনের ফোর্সকে বলে সেন্ট্রাল ফোর্স। এই ধরনের ফোর্সের জন্য potential function depends only upon the distance of the particle from the center of the force. Center of the force কে আমি center of my coordinate system ধরবো, তাহলেই potential depends only upon the distance. পার্টিকেলটার অবস্থান কোন দিকে কেন্দ্রের সাপেক্ষে ওই দিকটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র দূরত্বটা ইম্পর্টেন্ট। Potential energy is a function only of the distance. এই ধরনের পোটেনশিয়ালকে বলে স্ফেরিক্যালি সিমেট্রিক। ওকে, স্ফেরিক্যালি সিমেট্রিক কেন বলছেন? কারণ পার্টিকেলটা তুমি যদি একটা চিন্তা করো, কেন্দ্রকে অরিজিন অফ কোঅর্ডিনেটস, যেটা ফোর্সের কেন্দ্রকেই স্ফিয়ারের কেন্দ্র বলে। একটা যদি স্ফিয়ার আঁকো এবং পার্টিকেলটা যদি ওই ইমাজিনারি গায়ে যে কোনো জায়গায় মুভ করো, পার্টিকেলটার দূরত্ব পরিবর্তন হবে না। কি পরিবর্তন হবে? অ্যাঙ্গুলার লোকেশন পরিবর্তন হবে। পার্টিকেলটা থেটা ফাই পরিবর্তন হবে, আর পরিবর্তন হবে না। থেটা ফাই পরিবর্তন হচ্ছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি কোনো পরিবর্তন নাই। এই ধরনের পোটেনশিয়াল স্ফেরিক্যালি সিমেট্রিক। পোটেনশিয়াল যদি স্ফেরিক্যালি সিমেট্রিক হয়, তাহলে সলিউশন সাই এই ফর্মে হবে, একটা রেডিয়াল ফাংশন টাইমস অ্যান অ্যাঙ্গুলার ফাংশন। এই অ্যাঙ্গুলার ফাংশনটা খুব ওয়েল নোন। এই অ্যাঙ্গুলার ফাংশনটা একটা নাম আছে, এই অ্যাঙ্গুলার ফাংশনের নাম স্ফেরিক্যাল হারমোনিক্স। স্ফেরিক্যাল হারমোনিক্স কিভাবে ডিফাইন? এই স্ফেরিক্যাল হারমোনিক্স এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে। একটা অ্যাঙ্গুলার অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর ইন টার্মস অফ থিটা এন্ড ফাই, এটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল অপারেটর অ্যাক্টিং অন YLM gives me minus L plus 1 YLM. The angular function theta phi depends upon two coordinates. L depends upon two parameters. L and M also depends upon two coordinates and phi. And this angular function of theta and phi is called spherical harmonics. Spherical harmonics is an eigenfunction of this operator. এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যে অপারেটরটা আছে, সেই অপারেটরের আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু মাইনাস L = L plus 1। এই অপারেটরের একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি একটু পরেই দেব, আজকে না পড়লেও নেক্সট ক্লাসে দেওয়া হবে। ওকে, দিস অপারেটর within the third bracket is proportional to the angular momentum, orbital angular momentum operator of the particle. এটার সঙ্গে কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যোগসূত্র স্থাপন করব, এখনো করি নাই, পরে করব। আর YLM কিভাবে ডিফাইন করা হয়? YLM কি আমরা ডিফাইন করি? YLM কি আমরা ডিফাইন করি এভাবে, একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট, এইটা গুণ একটা ফাংশন অফ থিটা এন্ড ফাংশন অফ ফাই, গুণ হচ্ছে কোথায়? এই যে YLM ডিফাইন একটা normalization constant times the function of theta, function actually is the function of cos theta. It's a cos theta function or a function of, কিন্তু function of cos theta বললে আরো স্পেসিফিক বলা হয়, theta যে কোনো ফর্মে আসবে না, it will be a function of theta, cos. Okay, তাহলে PLM cos theta e to the power I m phi
আর এটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, যেটা দেখালাম একটু আগে। নর্মালাইজেশন কনস্ট্যান্টটা কি? ওয়াইএলএম কে নর্মালাইজ করে নেব, অর্থনর্মাল করে নেব। অর্থনর্মালিটি কন্ডিশন কি একটু পরেই দেখাবো আমি। এটাকে অর্থনর্মাল করে নেব। ILM consists of a function of cos theta times a function of phi. Function of phi খুব সিম্পল, e to the power I m phi। এখানে m meter, m is a quantum number, so y depends upon quantum number m। m টার কোয়ান্টাম নাম্বার একটা নাম আছে, এখন সেই নামটা কেন নামকরণের সার্থকতা তোমরা বুঝতেই পারবে না। m represents the projection of the orbital angular momentum। পরের কথা একটু আগে বলে নেই, or m is called the magnetic quantum number। এই সমস্ত কথাবার্তা তোমরা যখন অ্যাটমিক ফিজিক্স কিংবা কোয়ান্টাম মেকানিক্স তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়েছো, তখন কিছু কোয়ান্টাম নাম্বার এগুলো তো পড়ায়, কেমিস্ট্রিতে কোয়ান্টাম নাম্বার বলে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এলটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাম নাম্বার। এগুলো আমরা পরে সম্পর্কটা ডিডিউস করব। তো এখন ফর নাও y ডিপেন্ডস আপন টু প্যারামিটারস, y ডিপেন্ডস আপন টু কোয়ান্টাম নাম্বারস, l একটা m। l এর মান all the positive integers including 0, m এর মান positive negative integers including, ওকে। আর এখানে একটা রেস্ট্রিকশন আছে বিটুইন m and l। m তো পজিটিভ নেগেটিভ উভয় হতে পারে, l পজিটিভ, l নেগেটিভ হবে না। l এর সর্বনিম্ন মান হচ্ছে 0। তাহলে m এবং l এর মধ্যে একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে mod m must be less than or equal to l, or l must be greater than or equal to mod m। mod m এর মান l এর চাইতে বেশি এই ফাংশনটা এক্সিস্ট করে না। সুতরাং acceptable solution, acceptable angular function is that function for which mod m is less than or equal to l। আর এখানে যে ফার্স্ট ফ্যাক্টরটা আছে PLM of cos theta, PLM is a well-known function in mathematical physics. It is actually a polynomial in cos theta of L minus mod m। PLM of cos theta is a polynomial in cos theta। cos theta অনেকে লিখতে চায় না, cos theta পরিবর্তে অনেকে ওমেগা লেখে, ল্যামডা লেখে, কিছু লেখে, আমরা ওমেগা বলেছি। cos theta কে যদি ওমেগা বলি, PLM, এই associated legendre polynomial, is a polynomial of order or of degree L minus mod m, a polynomial in cos theta of degree minus mod m। এই পলিনোমিয়ালটাকেই বলা হয় associated legendre polynomial। তাহলে for a given L have 2l plus 1 values, minus l থেকে শুরু করে এক এক করে বাড়িয়ে দিয়ে up to l, because mod less than or equal to l। তাহলে mod m এর মান minus l হতে পারে, minus l plus 1 হতে পারে, minus l plus 2 হতে পারে। in all cases mod m এর মান is less than l। তাহলে m এর মান 2l plus 1 ভ্যালুস গ্রহণ করতে পারে। এই 2l plus 1 ভ্যালুস গুলো হচ্ছে minus l plus 1, l plus 2, এই করে করে l minus 1 l। m এর ম্যাক্সিমাম মান l আর m এর মিনিমাম মান minus l। ওকে, আর রেডিয়াল ফাংশন যেটা আছে এটাও খেয়াল লাগে, এটাও মনে রাখতে হয়। নর্মালাইজেশন কন্ডিশনটা কি? এই স্ফেরিক্যাল হারমোনিক্স এর নর্মালাইজেশন কন্ডিশন হচ্ছে এটা, YL স্টার theta phi, YL prime m prime স্টার নাই এখানে, theta phi d omega integrated over all solid। d omega কে লেখা হবে sin theta d theta d phi, তারপরে theta এর উপর ইন্টিগ্রেট করবে, phi এর উপর ইন্টিগ্রেট করবে, like integrating over all solid angles। That's equal to delta L prime delta M prime। It's called the orthonormality, the spherical harmonics।
এগুলো খুব ওয়েল নোন প্রপার্টিজ অফ স্ফেরিক্যাল হারমোনিক্স, এই প্রপার্টিজ গুলো লাগে। ওকে, আর রেডিয়াল ফাংশন যেটা আছে, ফুল ওয়েভ ফাংশন ইজ দ্য প্রোডাক্ট অফ এ রেডিয়াল ফাংশন and a function of theta and phi. Function of theta phi আবার ভাগ হয়ে যাবে, function of theta এখন function of phi, কিন্তু ওই দুটোকে একসঙ্গে করে YLM বলছি। YLM is called spherical, R is called the radial function, অনেকে বলে রেডিয়াল ওয়েভ ফাংশন, আর এটাকে বলে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। রেডিয়াল ওয়েভ ফাংশন গুণ অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন ইজ দি টোটাল ওয়েভ ফাংশন। রেডিয়াল ফাংশন এল এর উপর নির্ভর করে, এটা আসলে ছিল ল্যামডা, এল এর উপর নির্ভর করে আর এনার্জির উপর নির্ভর করে। ওকে, এনার্জিটা পজিটিভ কি নেগেটিভ, কোন রেঞ্জের মধ্যে এনার্জি থাকবে সেটার উপর নির্ভর করে এর মান বের হবে। এর মান বের হবে, এই আর এর সলিউশন যখন আমি করব, আর এর অ্যাপ্রোপ্রিয়েট বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলেই দেখা যাবে যে এর মানটা বেরিয়ে গেল, এর মানটা নির্ধারিত হয়ে যাচ্ছে। আর স্যাটিসফাইজ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে বলে রেডিয়াল শ্রোডিঙ্গার, এটাকে বলে রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন অনেকে বলে, অথবা রেডিয়াল ইকুয়েশন, জাস্ট বলে রেডিয়াল ইকুয়েশন। এটা YLM অ্যাঙ্গুলার ফাংশন, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ইকুয়েশন। এই অ্যাঙ্গুলার ফাংশন অফ থিটা পাই is an eigenfunction of this operator with eigenvalue minus L times L plus 1. L is a quantum number whose value goes from 0, 1, 2, 3, 4, etc. All positive integers including 0. Okay. এখন এই রেডিয়াল ফাংশন ইকুয়েশনকে যদি আমি একটা অক্সিলারি ফাংশনের মাধ্যমে প্রকাশ করি, এই রেডিয়াল ওয়েভ ফাংশন আর ক্যাপিটাল আর আমার রেডিয়াল ওয়েভ ফাংশন, এটাকে যদি আরেকটা ফাংশন ইউ ডিভাইড বাই আর এভাবে প্রকাশ করি, ইউটাকে বলা হয় অক্সিলারি ফাংশন। অক্সিলারি ফাংশন আর অক্সিলারি ফাংশন করলাম কিভাবে, আর গুণ রেডিয়াল ওয়েভ ফাংশন ক্যাপিটাল আর। তাহলে অক্সিলারি ওয়েভ ফাংশনের ইকুয়েশন হলো এটা অথবা এটা। এটা দেখা যাচ্ছে এইচ সাই ইকুয়াল টু ই সাই, ওরকম হচ্ছে এখানে এইচ ইউ ইকুয়াল টু ইউ। এইচ এর দুটো পার্ট আছে, এই পার্টটা মাইনাস এইচ স্কয়ার বাই 2m d2 বাই dr স্কয়ার। এই আরটাকে যদি এক্স এর মতো, দিস ইজ দি কাইনেটিক এনার্জি পার্ট অফ এ ওয়ান ডাইমেনশনাল হ্যামিল্টনিয়ান। আর কে যদি এক্স দ্বারা রিপ্লেস করো, আর এইচ হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, অরিজিনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস একটা এক্সট্রা টার্ম। এই এক্সট্রা টার্মটা পোটেনশিয়ালের মতোই কাজ করছে, পোটেনশিয়ালের সঙ্গে ওই এক্সট্রা টার্মটা যোগ দিয়ে এটাকে বলা হলো এফেক্টিভ পোটেনশিয়াল এনার্জি টাইমস ইউ ইকুয়াল টু ই সাই। ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঙ্গার ইকুয়েশন কিভাবে লিখি আমরা, h স্কয়ার বাই 2m মাইনাস h স্কয়ার বাই 2m d2 বাই dx স্কয়ার psi প্লাস v psi ইকুয়াল টু e psi। এখন এটা 3 ডাইমেনশনাল, এটা 1 ডাইমেনশনাল শ্রোডিঙ্গার ইকুয়েশন না, এটা 3 ডাইমেনশনাল কেসে অক্সিলারি রেডিয়াল ফাংশনের শ্রোডিঙ্গার ইকুয়েশন। As if radial function it is like one dimensional Schrodinger equation. In terms of auxiliary function যদি আমি প্রকাশ করি, তাহলে Schrodinger, the equation of the auxiliary function u resembles one dimensional Schrodinger equation, but potential energy is not just the original potential energy. Original potential energy plus একটা additional term, দুটো এফেক্টিভ, এটা বলবো যে এফেক্টিভ পোটেনশিয়াল, একটা এক্সট্রা টার্ম এসে গেল। এটা কিন্তু ফোর্সের কারণে না, ফোর্স কারণে পোটেনশিয়াল এনার্জি এটা এসছে ওই আর কি এফেক্ট অফ অ্যাঙ্গুলার মোশন অন দ্য রেডিয়াল মোশন। পার্টিকেলটা তো রেডিয়াল আছে প্লাস অ্যাঙ্গুলার মোশনও আছে। অ্যাঙ্গুলার মোশনের কারণে রেডিয়াল মোশনে একটু এফেক্ট হয়, সে এফেক্টটা হয় ইনার্শিয়ার কারণে। অ্যাঙ্গুলার মোশনের কারণে পার্টিকেলটা একটা প্রবণতা থাকে যে কেন্দ্র থেকে দূরে চলে যাওয়ার প্রবণতা থাকে। কোন
যদি একটা কেন্দ্রের চারদিকে ঘোরে তাহলে ইনার্শিয়ার কারণে, ইনার্শিয়ার বাংলা কি, ইনার্শিয়ার বাংলা কি, জড়তা স্যার। কারণে কি কি জড়তা, জড়তা। রাইট। প্রত্যেক পার্টিকেলের একটা জড়তা থাকে, সেই জড়তা কারণে একটা ঘূর্ণনশীল পার্টিকেল একটা প্রবণতা থাকে যে কেন্দ্র থেকে দূরে চলে যাবে, as if মনে হয় যে as if there is a force trying to push the particle away from the center. এটা একটা জাস্ট পার্টিকেলটা বলি, আর কোনো কারণে নয়। পার্টিকেলের উপর একটা ফোর্স আছেই, একটা ফিজিক্যাল ফোর্স তো আছেই, ফিজিক্যাল একটা ভৌত বল তো ক্রিয়া আছেই। সেই বলটা হয় কেন্দ্রমুখী নয় কেন্দ্রবিমুখী, সেই বলের পোটেনশিয়াল এনার্জি দিয়া। তারপরেও পার্টিকেলটা যেহেতু একটা ঘূর্ণন মোশন আছে কেন্দ্রকে, এবং পার্টিকেল একটা জড়তা আছে, সেই জড়তার কারণে মনে একটা প্রবণতা থাকে পার্টিকেলটা সোজা চলে যাবে, ঘোরার সময় পার্টিকেলটা মনে হচ্ছে সোজা চলে যাবে। তো এই কেন্দ্রিক ফোর্সের জন্য পার্টিকেলটা সোজা যায় না, পার্টিকেলটা ঘূর্ণন গতি বজায় রাখে। কিন্তু ঘূর্ণন গতির জন্য প্রবণতা থাকে যে পার্টিকেলটা কেন্দ্র থেকে দূরে সরে যাবে। ফলে একটা অ্যাজ ইফ একটা কেন্দ্র বিমুখী ফোর্স পার্টিকেলের উপরে কাছে, সে কেন্দ্র বিমুখী ফোর্স কোনো ভৌত ফোর্স নয়, এটা হচ্ছে আসছে একটা প্রবণতা, আসছে অ্যাঙ্গুলার মোশনের কারণে। এই এফেক্টটা রেডিয়েশনের উপরে পড়ে, রেডিয়াল ওয়েভ ফাংশনের উপরে একটা এফেক্টিভ পোটেনশিয়াল এনার্জি আর কার্যকরী থাকে। এফেক্টিভ পোটেনশিয়াল এনার্জির মধ্যে ভৌত ফোর্সের জন্য যে পোটেনশিয়াল এনার্জি সেটা, প্লাস এই যে কেন্দ্র থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা, সেই কারণে একটা একটা ফিকটিশিয়াস পোটেনশিয়াল এনার্জি থাকে। এটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল এনার্জি। কারণ পার্টিকেলটা প্রবণতা থাকে কেন্দ্র থেকে দূরে সরে যাওয়ার জড়তার জন্য, এটা এই জন্য এটাকে বলে সেন্ট্রিফিউগাল। ওকে, ওই প্রবণতার জন্য একটা এফেক্টিভ পোটেনশিয়াল টার্ম চলে আসে আমার আর এর ইকুয়েশনে। ওকে, এই পর্যন্ত আমি করলাম গত ক্লাসে। এখন আমি কোয়ান্টাম মেকানিক্স ভুলে যে একটা ক্লাসিক্যাল পার্টিকেলের কথা চিন্তা করি, টেনিস বল অথবা একটা মার্বেল মুভ করছে, থ্রি ডাইমেনশনাল মুভ করছে। আমার আলোচনা সোজা করার জন্য থ্রি ডাইমেনশনাল মোশনের পরিবর্তে আমি বেশিরভাগ সময় টু ডাইমেনশনাল মোশন করবো ওই পার্টিকেলটার, ওই ক্লাসিক্যাল পার্টিকেলটা। ক্লাসিক্যাল পার্টিকেল মানে হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যার মোশন ডিসক্রাইব করার জন্য আমি কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার না করলেও চলে, আমি নিউটনের সূত্র ব্যবহার করব এই পার্টিকেলটার মোশন ডিসক্রাইব করার জন্য। নিউটনের সূত্র ব্যবহার করেই আমি যে প্রেডিকশন পাবো সেটা এক্সপেরিমেন্টের সঙ্গে মিলে যাবে, এই জন্য এটাকে বলে ক্লাসিক্যাল পার্টিকেল। ক্লাসিক্যাল পার্টিকেল হচ্ছে যে সমস্ত পার্টিকেল যাদের গতিবিধি মোশন ডিসক্রাইব করার জন্য ক্লাসিক্যাল লজ, নিউটনের সূত্রই যথেষ্ট। সাধারণত ম্যাক্রোস্কোপিক পার্টিকেল গুলো ক্লাসিক্যাল নিউটনের সূত্র দ্বারাই ইয়ে করা যায়, এক্সপ্লেইন করা যায়। অতি ক্ষুদ্র পার্টিকেল যদি থাকে, মাইক্রোস্কোপিক পার্টিকেল যদি থাকে, সেগুলোর মোশন ডিসক্রাইব করার জন্য ক্লাসিক্যাল মেকানিক্স ফেইল করে। নিউটনের সূত্র অ্যাপ্লাই করলে উল্টাপাল্টা রেজাল্ট পাবো, আমাকে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করতে হবে। সেগুলোকে এই জন্য বলে কোয়ান্টাম পার্টিকেল। আর একটু বড় সড়ো পার্টিকেল, ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যদি হয়, সেগুলোকে ক্লাসিক্যাল পার্টিকেল। ক্লাসিক্যাল মানে হচ্ছে, ক্লাসিক্যাল কথার মানে হচ্ছে প্রি কোয়ান্টাম। কোয়ান্টাম মেকানিক্সের আবির্ভাবের আগে যে সমস্ত সূত্রগুলো প্রচলিত ছিল, নিউটনের সূত্র, এই নিউটনের সূত্র দ্বারাই যেগুলোর গতিবিধি ডাইনামিক্স এক্সপ্লেইন করা যাবে, সেই পার্টিকেল গুলোকে বলা হয় ক্লাসিক্যাল পার্টিকেল। ক্লাসিক্যাল মানে হচ্ছে বিংশ শতকের আগে, কারণ বিংশ শতকের প্রথম থেকেই কোয়ান্টাম মেকানিক্স শুরু হলো। অথবা ফুল ফর্মুলেশন হতে 30 বছর লেগে গেছে। 1930-তে ডিরাক যখন তার রিলেটিভিস্টিক ইকুয়েশন দিলেন, ডিরাকের 4-5 বছর আগে দিয়েছেন তার শ্রোডিঙ্গার ইকুয়েশন, এবং হাইজেনবার্গ দিয়েছেন তার ম্যাট্রিক্স মেকানিক্স। নন ক্লাসিক্যাল কি বলে, নন রিলেটিভিস্টিক ফর্মুলেশন এবং শ্রোডিঙ্গার আগেই করে ফেলেছেন, এবং ডিরাক যখন রিলেটিভিস্টিক ফর্মুলেশনটা করলেন কোয়ান্টাম মেকানিক্সের, ওনার ডিরাক ইকুয়েশনটা আবিষ্কার করলেন, তখনই ধরা হয় যে মেকানিক্স মোটামুটি কমপ্লিট হলো। 30 বছর লেগে গেছে। 30 বছর পরে শুরু হলো এখন কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স এর যুগ, ফিল্ড
তার মানে রিলেটিভিটি, ফিল্ড থিওরি ইত্যাদি, রাইট, ইত্যাদির প্রয়োগ একই ফর্মালিজমে, সেটা হচ্ছে ফিল্ড থিওরি। ওকে, consider a classical particle moving in a central force field with potential energy with potential V of R. R এর উপরে কোনো arrow নাই, where R without any arrow is the distance of the particle from the force center. একটা ফোর্সের কেন্দ্র থাকতে হবে, সেই কেন্দ্রটাই আমার কোঅর্ডিনেট সিস্টেমের কেন্দ্র ধরেছি, কোঅর্ডিনেট সিস্টেমের ধরেছি। For a central potential, এটাকে বলে central potential. For a central potential we have F. F সবসময় ফোর্সের সঙ্গে পোটেনশিয়াল কিভাবে সম্পর্ক? F equal to minus gradient of V. V depends only on R. তাহলে gradient operator হচ্ছে R hat d by dr. এটাই হচ্ছে gradient operator, R hat d by dr. Normally gradient operator কি লিখতে পারবে? Gradient operator কি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস এ লেখা যাবে? এটা তো গ্রেডিয়েন্ট অপারেটর, ডেল অপারেটর। ডেল অপারেটর কি লিখতে পারবে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস? কি হবে? ডেল অপারেটর হবে r hat d by dr প্লাস theta hat 1 by r sin theta partial d by d theta প্লাস phi hat তারপরে কি 1 by r sin theta d by d phi, একটা ফর্মুলা। এখন v যদি ফাংশন অফ থিটা এবং ফাংশন অফ phi না হয়, কারণ vটা সেন্ট্রাল, তাহলে ডেল অপারেটর জাস্ট r hat d by dr পার্শিয়াল by dr। এখন পার্শিয়াল বলা না বলা একই, পার্শিয়াল আর টোটাল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু r একই জিনিস, কারণ v ডিপেন্ডস অনলি আপন ওয়ান ভ্যারিয়েবল r। আর থিটা ফাই তিনটা ভ্যারিয়েবল উপর যদি ডিপেন্ড করতো, তাহলে এখানে বাঁকা হাতের ডি দিতাম। এখনো দিতে পারি বাঁকা ডি দেওয়া, সোজা ডি দেওয়া কি কথা। পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর আর টোটাল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর একই কথা, কারণ ভি ডিপেন্ডস অনলি অন আর, ইট ডাজন্ট ডিপেন্ড অন এনি আদার। এটা যদি হয় তাহলে এটা কি? তাহলে এফ ইজ রেডিয়াল পয়েন্টিং আইদার টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য, হয় কেন্দ্রমুখী হবে কোন দিকে, কোন সময়? যদি ডিভি বাই ডিআর পজিটিভ হয়, এই ডেরিভেটিভ যদি পজিটিভ হয় হচ্ছে, তাহলে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, ওভারঅল নেগেটিভ থাকবে। ফোর্স কোন দিকে তাহলে? নেগেটিভ আর এর দিকে। আর হ্যাট কোন সবসময় আমরা ধরে নেই, আমাদের ক্যালকুলাসে আর হ্যাট আমরা ধরে নেই রেডিয়ালি আউটওয়ার্ড, আর তার সামনে একটা নেগেটিভ সাইন বসালে রেডিয়ালি ইনওয়ার্ড। ফোর্সটা তাহলে কেন্দ্রের দিকে, পয়েন্টিং টুয়ার্ডস দ্য সেন্টার, কেন্দ্রমুখী। আর ডিভি বাই ডিআর এর মান যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলো এখানে ডেফিনেশন একটা নেগেটিভ আছে, সব মিলে এফ উড বি সাম পজিটিভ নাম্বার টাইমস আর হ্যাট। তাহলে ফোর্স এখন আর হ্যাটের বিপরীতে না, কারণ এই মাইনাস সাইনটা থাকবে না, এই মাইনাস সাইন উড বি ক্যান্সেল বাই দ্য মাইনাস ডেরিভেটিভ, নেগেটিভ ডেরিভেটিভ। তাহলে force will be in the same direction as r hat. R hat is always taken to be radially outward, so force is radially outward. এটা বলছে যে force is central. কেন্দ্রীন ফোর্স মানে ফোর্স হয় কেন্দ্রের দিকে অথবা কেন্দ্রের থেকে বিপরীতমুখী, radially inward or radially outward. So F is radial, pointing either towards the center of the if dv by dr is positive, or pointing radially outward from the center of the force dv by dr is negative. কখনো বাঁকা ডি লিখছি, কখনো সোজা ডি লিখছি, সব একই, এখানে কনফিউশন হবে না, করো না, এটা ঠিক হয়নি। আমরা সব জায়গায় এখানে সোজা ডি দিয়ে শুরু করেছি বলে সব জায়গায় সোজা ডি দেওয়া উচিত ছিল, কখনো বাঁকা ডি, কখনো সোজা ডি, সব এক। The center of force as the origin of the coordinate system. এটা বারবার বলছি, কোঅর্ডিনেট সিস্টেম আমি থিওরিটিক্যালি যে কোনো জায়গায় নিতে পারি। তো ফোর্সের কেন্দ্র একদিকে, অরিজিন আরেক দিকে, আরেক পয়েন্টে হতে পারে, কিন্তু তাহলে আমার অঙ্কটা খুব কঠিন হবে। নাও এখন অরবিটাল
পার্টিকেলটার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে একটু কথা বলি। ক্লাসিক্যাল মেকানিক্সে তো আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আলোচনা করি। অ্যাঙ্গুলার মোমেন্টাম বিকজ অফ মোশন, পার্টিকেলটার গতির জন্য কোন একটা কেন্দ্রের সাপেক্ষে, কোন একটা বিন্দুর সাপেক্ষে পার্টিকেল একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা নিউটনের সূত্র যখন আলোচনা করি তখনই আলোচিত হয়ে যায়। নাও the orbital angular momentum of the particle about the origin, orbital angular momentum calculate করছি অরিজিন সাপেক্ষে, অরিজিন অফ মাই কোঅর্ডিনেট সিস্টেম। ও সেটাই অরিজিন অফ দ্য ফোর্স, সেটাই ফোর্সের কেন্দ্র। একটা ফোর্সের সেন্টার থাকে ফিজিক্যালি, ভৌত ভাবে এটা অরিজিনটা কেন্দ্র কিভাবে হয়। কেন্দ্র তো আর কেন্দ্র ওখানে হয়তো কোন একটা বড় হেভি জিনিস বসে আছে, হয়তো একটা প্রোটন বসে আছে কেন্দ্রে, আর আমার পার্টিকেলটা হচ্ছে ইলেকট্রন। ওই প্রোটনের কারণে ইলেকট্রন কাজ করে, সেটা প্রোটনের দিকে। প্রোটনটাই হচ্ছে বলের কেন্দ্র। ইলেকট্রনের উপরে যে বল, কুলম্ব বল, সেটার কেন্দ্র হচ্ছে প্রোটন যে জায়গায় বসে, সেখানে আমি আমার অরিজিন বসাবো। তবে ফোর্সের যে একটা কেন্দ্র আছে, এটারও একটা ফিজিক্যাল অরিজিন আছে। আপনি হঠাৎ করে এই জায়গায় ফোর্স, সেটাও হবে না। ফোর্স তো ফিজিক্যাল অরিজিন আছে। ওকে, now the orbital angular momentum of the particle about the origin is defined as L equal to r cross p. এখানে rটা কিন্তু রেডিয়াস ভেক্টর অফ দ্য from that origin, অরিজিনের সাপেক্ষে L ক্যালকুলেট করা হচ্ছে। তাহলে অরিজিনের সাপেক্ষে পার্টিকেলের অবস্থান ভেক্টর আর ক্যালকুলেট করতে, ওই মুহূর্তে যেই বিশেষ মুহূর্তে L ক্যালকুলেট করা হচ্ছে, ওই বিশেষ মুহূর্তে পার্টিকেলের লোকেশন, পার্টিকেলের রেডিয়াস ফ্রম দ্য অরিজিন ইজ আর, আর পার্টিকেলের মোমেন্টাম ইজ পি। মোমেন্টামটা অরিজিনের উপর ডিপেন্ড করে না, এই জন্য মোমেন্টাম ইজ পি। ওকে, বলতে পারো উইথ রেসপেক্ট টু দ্যাট অরিজিন, শিওর, অরিজিন উইথ রেসপেক্ট টু দ্যাট কোঅর্ডিনেট সিস্টেম। তোমার কোঅর্ডিনেট সিস্টেম কুড বি মুভিং। তোমার কোঅর্ডিনেট সিস্টেম যদি মুভ করে, তাহলে পার্টিকেলের মোমেন্টাম কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম উপর নির্ভর করবে। আর কোঅর্ডিনেট যদি মুভ না করে, তাহলে এক কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেক কোঅর্ডিনেট সিস্টেমে গেলে পি একই থাকবে। ফলে পিটা হচ্ছে অ্যাঙ্গুলার লিনিয়ার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু দ্যাট কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু লিনিয়ার মোমেন্টামটা কেন্দ্র কোথায়, লিনিয়ার মোমেন্টামের মানটা ওই কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন কোথায় সেটার উপর নির্ভর করবে না। কি নির্ভর করবে, ওই কোঅর্ডিনেট সিস্টেম নিজেই মুভ করে কিনা। মুভ করলে কিন্তু কোন কোঅর্ডিনেট সিস্টেম আছো সেটার উপর নির্ভর করবে পি। দুইটা কোঅর্ডিনেট সিস্টেম, একটা মুভ করছে না তোমার সাপেক্ষে, আরেকটা মুভ করছে। তোমার সাপেক্ষে যে কোঅর্ডিনেট সিস্টেম আছে যেটা মুভ করছে না, তুমি যে কোঅর্ডিনেট সিস্টেম বসে আছো সেখানে পি মেজার করলে একরকম পাবে। আরেকটা দ্বিতীয় কোঅর্ডিনেট সিস্টেম যেটা মুভিং, যে বসে আছে তার সাপেক্ষে পি অন্যরকম হবে, তার সাপেক্ষে আরো অন্যরকম হবে, পি অন্যরকম হবে। যদি গাড়িতে যে বসে আছে সেও যদি তোমার সাপেক্ষে স্টেশনারি থাকে, সে যদি তোমার সাপেক্ষে মুভ না করে, তাহলে তোমার সাপেক্ষে পি যা, গাড়ির সাপেক্ষেও পি একই, কারণ গাড়ি তোমার সাপেক্ষে মুভ করছে না। কিন্তু সাপেক্ষে আর, আর গাড়ির সাপেক্ষে আর, যেহেতু তোমাদের দুজনের কেন্দ্র এক জায়গায় নয়, এই দুই আর একটা তফাৎ আছে। তফাৎটা হবে তোমার সাপেক্ষে গাড়ির কেন্দ্রে যে রেডিয়াস ভেক্টর, সেটাই তফাৎ হবে, আর এর তফাৎ। যাই হোক, এগুলো এল একটা কোঅর্ডিনেট ফ্রেমে এল কে এইভাবে সংজ্ঞায়িত করে, আর ক্রস পি ইজ এ ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। আর ক্রস পি, আর হচ্ছে রেডিয়াস ভেক্টর from the origin of that coordinate system, and p is the linear momentum. Linear momentum times velocity. Classically, linear momentum হচ্ছে mass times velocity. Quantum mechanics ও তাই, linear momentum is mass times velocity. দুটোর ক্রস প্রোডাক্ট করলে L হবে। L is a vector. এখন দেখো, if the force is radial, force যদি radially inward হয় অথবা আউটওয়ার্ড হয়, উভয় ক্ষেত্রে ফোর্সটা রেডিয়াল। ফোর্সটা যদি কেন্দ্রিন হয়, কেন্দ্রিন, রেডিয়ালের বাংলা হচ্ছে কেন্দ্রিন, the force is radial, we can show that L is a constant vector. তার মানে সেন্ট্রাল ফোর্সের জন্য
ফোর্স মানেই তো হচ্ছে ফোর্স রেডিয়াল, কেন্দ্রীয়, হয় কেন্দ্রমুখী অথবা কেন্দ্র বিমুখী, এবং সেই ধরনের ফোর্সের পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডস অন দ্য ডিসটেন্স, নট আপন দ্য অ্যাঙ্গেলস। ফোর্স যদি রেডিয়াল হয় তাহলে হয় কেন্দ্রমুখী নয় কেন্দ্রমুখী, না হয় তাহলে আমি দেখাতে পারবো এল ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর। এটা ক্লাসিক্যাল, এটা কোয়ান্টাম মেকানিক্স না, আমি ক্লাসিক্যাল মেকানিক্স করছি, ফার্স্ট ইয়ারের ক্লাসিক্যাল মেকানিক্স। টু শো দিস, এটা দেখাতে চাচ্ছি এখন। কেন্দ্রীয় বলের জন্য ফোর্স যদি রেডিয়াল হয় আমি দেখাবো যে এল কনস্ট্যান্ট অফ মোশন, আর চেঞ্জ করতে পারে, পি চেঞ্জ করতে পারে মুহূর্তে মুহূর্তে, কারণ পার্টিকেলটা মুভ করছে, ওকে, কিন্তু কোনটা পরিবর্তন করবে না, এল পরিবর্তন করবে না যদি বলটা হয় কেন্দ্রীয়। সেটাই দেখাতে যাচ্ছে। টু শো দিস, মানে সেন্টেন্সে যা বলেছি সেটা দেখানোর জন্য, টু শো দিস we calculate the time derivative of L and show that it is 0 for a central. Time derivative, L এর time derivative calculate করে দেখোই না এটা শূন্য আসে কিনা কেন্দ্রীয় বলের জন্য। শূন্য আসলে L এর কোনো পরিবর্তনের হার নেই, পরিবর্তনের হার 0 মানে L এর পরিবর্তন নেই, তার মানে L is a constant vector, L is conserved। তাহলে L এর time derivative করো, d by dt of L is d by dt of r cos p, r cos p হচ্ছে L এর সংজ্ঞা। এখন এখানে এই d by dt কে ডিস্ট্রিবিউট করে দাও ওভার r and p, the distributive law, d by dt is a linear operator, I can distribute d by dt over r and p, একবার r এর ডেরিভেটিভ পরের বার p এর ডেরিভেটিভ, এই অপারেটর d by dt কে ডিস্ট্রিবিউট করে দেওয়া over the two vectors in the definition of L, d by dt of r cross p, এটা হচ্ছে আগে dr dt করো cross p, পরে p এর ডেরিভেটিভ করো প্লাস r cross dp by dt, dr dt তো v আর p এর সংজ্ঞা তো mv, আর ক্রস dp by dt কত, নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করো। নিউটনের দ্বিতীয় সূত্র কি, F equal to dp by dt, একটা পার্টিকেলের উপরে লব্ধি বল F, সেই পার্টিকেলটার মোমেন্টামের, লিনিয়ার মোমেন্টামের পরিবর্তনের হার একই জিনিস। The net ball, net force on a particle is equal to the rate of change of momentum, linear momentum of the particle. এটাই নিউটনের দ্বিতীয়। আসলে সূত্রটা এইরূপ, net force on a particle is directly proportional to the rate of change of linear momentum of the particle. আর এই proportionality constant আমি 1 ধরতে পারি by appropriate definition of the units of F. ফোর্সের সংজ্ঞাটা, ফোর্সের একক নেব যাতে করে ওই কনস্ট্যান্টটা, ওই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট 1 হয়ে যায়। 1 হলে আমার ইকুয়েশনটা খুব সুন্দর হয়, F equal to dp by, না তো আমাকে লিখতে হবে F equal to k dp by dt, k is a constant, আমি k টা 1 ধরলেই তো আমার সব আর k কে লিখতে হয় না। তাহলে dp by dt is F। এখন দেখো v cross d আর v cross p, v এর সঙ্গে p নিলে p, v এর যা দিক mv এর একই দিক। একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ দিলে একটা নতুন ভেক্টর হয়, ঠিক আছে, কিন্তু নতুন ভেক্টরের দিক এই v এর দিকেই হবে। বলতে পারো v তো ভেলোসিটি ভেক্টর আর mv হচ্ছে মোমেন্টাম, কিন্তু মোমেন্টাম ভেক্টর এবং ভেলোসিটি ভেক্টর দিক, ডাইরেকশন একই, কারণ মোমেন্টাম ভেলোসিটি মোমেন্টাম পেতে গেলে আমাকে ভেলোসিটি ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ দিতে হয়, কিন্তু স্কেলার দিয়ে গুণ দিলে ভেক্টরের মান পরিবর্তন হয়, ভেক্টরের মানে পরিবর্তন হয়ে যায়, ভেক্টরের ভৌত তাৎপর্য পরিবর্তন হয়ে যায়, কিন্তু ভেক্টরের দিক, ডাইরেকশন পরিবর্তিত হয় না। দুটো ভেক্টর হ্যাভিং দ্য সেম ডিরেকশন, তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট যদি নেই তাহলে কি, ক্রস প্রোডাক্টের মান কত? দুটো ভেক্টর যদি একই দিকে থাকে কিংবা বিপরীতমুখী হয় তাদের ক্রস প্রোডাক্ট কত হয়? 0। আর এইখানে r ক্রস f, এটা কত হবে? এটাও 0। কেন? f
এফ যদি কেন্দ্রের দিকে হয় আর আর হচ্ছে কেন্দ্রের থেকে বিপরীতমুখী, দুটো বিপরীতমুখী ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0। আর এফ যদি রেডিয়ালি আউটওয়ার্ড হয়, আর এর দিকে হয়, তাহলে একই দিকে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0। এফটা কেন্দ্রীন, কেন্দ্রীন হওয়ার কারণেই আর ক্রস এফ ইজ 0। সো 0 + 0 0। এল এর কোনো পরিবর্তন, এল এর পরিবর্তনের হার সময়ের সাথে পরিবর্তনের হার 0। তার মানে সময়ের সাথে এল এর কোনো পরিবর্তন নাই। তার মানে এল একটা কনস্ট্যান্ট ভেক্টর, দিক এবং মান উভয়ই অপরিবর্তিত থাকে। এল এর দিক এবং মান উভয়ই অপরিবর্তিত, ফলে এল ভেক্টরটা অপরিবর্তিত থাকছে। কারণ এল ভেক্টরের ডেরিভেটিভ 0 প্রমাণ করা হলো, 0 হবে যদি এফটা রিয়াল হয়। এফটা রেডিয়াল না হলে আর ক্রস এফ 0 হতো না, তখন ডিএল বাই ডিটি 0 হতো না। এই ক্ষেত্রে 0 হয়েছে, 0 হওয়ার কারণে একটা কনস্ট্যান্ট ভেক্টর। এটা আমার প্রবলেমটাকে অনেক সোজা করে দেয়। ওকে, thus L is a constant vector. তার মানে that is both the magnitude and the direction of the angular moment vector about the center of force are constants. যে কোনো কেন্দ্রের সাপেক্ষে এল ক্যালকুলেট করলে, যে কোনো কেন্দ্রের সাপেক্ষে এল ক্যালকুলেট, আমি তো আর ক্রস পি সংজ্ঞা, যে কোনো বিন্দুর সাপেক্ষে আমি এল ক্যালকুলেট করতে পারি ইচ্ছা করলে। সেটা করছি না, আমি শুধু ফোর্সের যে কেন্দ্রটা আছে, যেই কেন্দ্রকে আমি আমার অরিজিনাল, আমার কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন, সেই বিন্দুর সাপেক্ষে এল ক্যালকুলেট করেছি। সেই এলটাই কনস্ট্যান্ট অফ মোশন। পূর্ণ বিন্দুর সাপেক্ষে এল ক্যালকুলেট করলে সেই পূর্ণ বিন্দুর সাপেক্ষে আর ক্রস এফ 0 হবে না। তো অন্য বিন্দুর সাপেক্ষে এল ক্যালকুলেট করলে সেই এলটা মোশন হবে না। এখন কনস্ট্যান্ট অফ মোশন হয়েছে। কনস্ট্যান্ট অফ মোশন মানে পার্টিকেলটা মুভ করছে কিন্তু এল এর কোনো পরিবর্তন করছে না। এটা দুটো কন্ডিশন করলে এটা হবে। 1 নম্বর, বলটা হতে হবে কেন্দ্রীন, একটা কেন্দ্রের দিকে, এবং সেই কেন্দ্রের সাপেক্ষে এলটা ক্যালকুলেট করতে হবে। পূর্ণ বিন্দুর সাপেক্ষে এল ক্যালকুলেট করলে সেই এলটা কনস্ট্যান্ট হবে না। Thus, L is a constant vector. That is, both the magnitude and direction of the angular momentum vector about the center of force are constants. Angular momentum vector calculate আমি যে কোনো বিন্দুর সাপেক্ষে ক্যালকুলেট করতে পারি। যে কোনো বিন্দুর সাপেক্ষে করে আমার কোনো লাভ নাই। সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে আমার কোনো, আমি পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারবো না। আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করলাম অরিজিনের সাপেক্ষে। অরিজিনটা যে কোনো জায়গায় নেইনি, অরিজিনটা নিচে আবার বলের যে কেন্দ্র সেইখানে নিয়েছি। সেই বিন্দুর সাপেক্ষে এল ক্যালকুলেট করলে সেই এলটা কনস্ট্যান্ট। ওকে, একটা ভেক্টরের যদি ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকে, ভেক্টরের ডাইরেকশন কনস্ট্যান্ট থাকে, আমি বলতে পারি যে ভেক্টরের যে 3টা কম্পোনেন্ট আছে, এই ক্ষেত্রে এল ভেক্টরের যে 3টা কম্পোনেন্ট আছে, এল এক্স, এল ওয়াই, জেড, 3টা কম্পোনেন্টই কনস্ট্যান্ট, প্রতিটা কনস্ট্যান্ট, ফলে ভেক্টরটা কনস্ট্যান্ট। ওকে, আমি কম্পোনেন্ট নিয়ে কথা বলতে পারতাম, আমি এখানে ম্যাগনিটিউড এবং ডিরেকশন নিয়ে কথা বলছি। নাও, এখন এটা তোমরা হয়তো জানো। নাও, according to the definition of cross product of two vectors, সংজ্ঞা অনুযায়ী দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের সংজ্ঞা কি? R and P are perpendicular to L, and since L has a fixed direction in space, it is a constant of motion. R and P always lie in a plane perpendicular to L. It's a most important deduction. একটা ফিক্সড ভেক্টর, এটা ডাইরেকশন ফিক্সড, এটা ডাইরেকশন আর চেঞ্জ হবে না। মোশনের মধ্যে আর পরিবর্তন হবে, পি পরিবর্তন হবে, এল এর ডাইরেকশন পরিবর্তন হবে না। আবার এল সংজ্ঞা কি? আর ক্রস পি। আর এবং পি মিলে একটা
গঠন করতে পারি এবং এল এর ডিরেকশন সেই তলের পারপেন্ডিকুলার গিভেন বাই দ্য রাইট হ্যান্ড রুল আর ক্রস পি করে আর ক্রস পি করেই তো আমি এল ক্যালকুলেট করি। আর ক্রস পি যদি ক্যালকুলেট করি তাহলে এল এর দিক কোন দিকে? এল এর দিক হবে আর এবং পি উভয়ের পারপেন্ডিকুলার অ্যাকর্ডিং টু দ্য রাইট হ্যান্ড রুল। আর এর দিকে তোমার ডান হাতে 4টা আঙ্গুল আগে প্রেস করো, তারপর আঙ্গুলগুলো কার্ল করে পি এর দিকে নিয়ে যাও। তোমার থাম বুড়ো আঙ্গুল কোন দিকে যাচ্ছে সেই দিকে হবে তোমার এল। বুড়ো আঙ্গুলটা কিন্তু আর এর পারপেন্ডিকুলার, পি এরও পারপেন্ডিকুলার। আর পি মিলে যে একটা তল হয় সেই তলকে বলা হয় প্লেন অফ মোশন। সেই তলে মোশনটা হয়, সেই তল পারপেন্ডিকুলার হচ্ছে এল এবং এলটা কনস্ট্যান্ট। দিকে কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট। এল সবসময় আর এবং পি এর যে তল সেই তলের পারপেন্ডিকুলার এল সবসময়। এল এর ডাইরেকশন ফিক্সড, ফলে সেই তলের ডাইরেকশন সেই তলটাও ফিক্সড। তলটা চেঞ্জ করলেই তো এল এর দিক পরিবর্তন হবে। একটা তল কিভাবে পরিবর্তন করে? তলের অরিয়েন্টেশন। একটা তল পরিবর্তন করলেই তলের পারপেন্ডিকুলার লাইনটাও পরিবর্তিত হবে। পারপেন্ডিকুলার লাইন যেদিকে পয়েন্টেড আছে সেটা পরিবর্তন হবে। আবার এল ইজ পারপেন্ডিকুলার টু আর এন্ড পি, রাইট? নর্মালি আর এবং পি যদি কনস্ট্যান্ট না থাকে, ইনস্ট্যান্টেনিয়াসলি আর ভেক্টর এবং পি ভেক্টর মিলে যে তলটা আমি সৃষ্টি করলাম সেই তলের পারপেন্ডিকুলার ডিরেকশন এল হবে। পারপেন্ডিকুলার তলের এই দিক ওই দিক হতে, দুই দিকে হতে পারে, সেটা রাইট হ্যান্ড রুল দিয়ে নির্ধারিত হবে। ওকে, একটা তল, একটা সমতল যদি চিন্তা করো, পারপেন্ডিকুলার তো ওটা তো আনএম্বিগুয়াস না। একটা হরিজন্টাল তল চিন্তা করো, এটা তো পারপেন্ডিকুলার দিকে পয়েন্ট করে না নিচের দিকে পয়েন্ট করে, সেটাও তো বলতে হবে। শুধু পারপেন্ডিকুলার বললে তো হবে না, এক্স্যাক্টলি কি সেটা রাইট হ্যান্ড রুল দিয়ে আসবে। যাই হোক, এল পারপেন্ডিকুলার টু আর এন্ড পি, তাহলে এবং এল এর ডিরেকশন কনস্ট্যান্ট, এল এর ডিরেকশন চেঞ্জ করবে না। আর এবং পি এর ডিরেকশন চেঞ্জ করতে পারে, এল এর ডিরেকশন চেঞ্জ করবে না। এবং এল এর ডিরেকশন হচ্ছে আর এবং পি মিলে যে তলটা সৃষ্টি করে সেই তলের পারপেন্ডিকুলার। তার মানে যেহেতু এল এর ডিরেকশন ফিক্স, সেহেতু আর এবং পি সব মুহূর্তেই সব সময় একই তলে থাকে। আর এবং পি চেঞ্জ হচ্ছে কিন্তু আর এবং পি সবসময় একই তলে থাকে। সেই তলটাকে বলে প্লেন অফ মোশন। পার্টিকেলটা মুভ করে একটা তলে, একটা প্লেনে পার্টিকেলটা মুভ করে। মোশন আন্ডার সেন্ট্রাল ফোর্স ইজ মোশন অন এ প্লেন। কোন প্লেন? যে কোনো প্লেনে মুভ করতে পারে। মোশন অন এ প্লেন, সেই প্লেনটা আবার পাস করতে হবে কেন্দ্র দিয়ে, বলের কেন্দ্র দিয়ে। বলের কেন্দ্র দিয়ে একটা প্লেন চিন্তা, রাইট? সেই প্লেনটা হচ্ছে যে কোনো প্লেন না, সেই প্লেনটা 1 নম্বর বলের কেন্দ্র দিয়ে পাস করতে হবে এবং এল এর সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে। এরকম একটা তল চিন্তা করো, পার্টিকেলটার মোশন ওই তলের মধ্যেই থাকবে। পার্টিকেলটা ওই তল ছেড়ে অন্য কোথাও যেতে, ওই তলেই থাকতে হবে। ওই তলে না থাকলে এল এর ডিরেকশন পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে এল এর ডিরেকশন পরিবর্তন হয় না। তাহলে এফআর ফোর্স হচ্ছে, এফআর হচ্ছে ডান দিকে যেটা আছে এফেক্টিভ এফআর, এটা তো আসলে ভৌত ফোর্সের রেডিয়াল কম্পোনেন্ট। এটা হচ্ছে ফিকটিশিয়াস ফোর্স, সেন্ট্রিফিক্যাল ফোর্সের রেডিয়াল কম্পোনেন্ট। পুরোটাকে যদি এফআর বলি তাহলে এম আর ইকুয়াল টু এফআর, এটা ওয়ান ডাইমেনশনাল মোশন মতই হলো। নিউটনের দ্বিতীয় সূত্র ওয়ান ডাইমেনশনাল মোশন হচ্ছে মাস টাইমস অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ফোর্স। ওকে, এখানে কিন্তু একটা টু ডাইমেনশনাল মোশনের রেডিয়াল কম্পোনেন্টের মোশন, রেডিয়াল কম্পোনেন্টের মোশন মাস টাইমস রেডিয়াল অ্যাক্সেলারেশন ইকুয়াল টু রেডিয়াল কম্পোনেন্ট অফ ফোর্স। এইখানে অবাক করে দিয়ে একটা দ্বিতীয় টার্ম এসে গেল। এখন চিন্তা করলাম যে দ্বিতীয় টার্ম আসলো কোত্থেকে? দ্বিতীয় টার্মটা আসলো অ্যাঙ্গুলার মোশন থেকে। আসল ফোর্স হচ্ছে এটা ডিপি বাই ডিআর। তাহলে এফআর কে, এফেক্টিভ এফআর কে ভৌত এফআর আর এল স্কয়ার বাই এম আর কিউব,
এটাকে যদি ডেরিভেটিভ আকারে প্রকাশ করি এল স্কয়ার বাই এম আর কিউব প্রকাশ করা যাবে মাইনাস ডি বাই ডি আর এল স্কয়ার ওভার 2mr স্কয়ার, তাহলে মাইনাস ডি বাই ডি আর ভি প্লাস এল স্কয়ার 2mr স্কয়ার। এই পুরোটাকে যদি বলি ভি এফেক্টিভ minus dV effective by dr, where V effective is the effective potential of the particle given by eta. Both the force potential যোগ আরেকটা টার্ম, এটা যে fictitious centrifugal force ছিল ওটার corresponding potential লিখলাম, তাহলে দুটো মিলে হচ্ছে effective potential। এটা ভৌত potential না, এটা physical potential না, এটা আমি নিজে অ্যাপ্লাই করি নাই, নিজে অ্যাপ্লাই করেছি এটা। তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে ফর ইকুয়েশন মোশন ফর আর, আসলে মোশন হচ্ছে ইন 2 ডাইমেনশনস, তার মধ্যে মোশন হচ্ছে এম আর ডাবল ডট ইকুয়াল টু মাইনাস ডি ভি এফেক্টিভ ডি আর, আর ভি এফেক্টিভ হচ্ছে ভি প্লাস orbital angular momentum square over 2mr square. Now compare the effective potential, এটা classical mechanics effective potential. Compare the effective potential in quantum mechanics with the effective potential in classical mechanics. এটা হচ্ছে equation 32, এটা হচ্ছে effective potential in classical mechanics. Classical mechanics এ যদি central potential একটা particle ঘোরে তাহলে স্কয়ার বাই 2mr স্কয়ার এটা একটা effective potential, এটা মিলে effective potential সৃষ্টি করে। এটা হচ্ছে classical mechanics এর potential, হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কয়ার। আর কোয়ান্টাম মেকানিক্স এ কি ছিল? কোয়ান্টাম মেকানিক্স এর এফেক্টিভ পটেনশিয়াল কি ফর্মুলা ছিল আগে দেখে নাও। ইকুয়েশন 31 এ চলে যাও, অনেক আগে ইকুয়েশন 31 এ যাও। এই যে এখানে L into L plus 1 h cut square 2mr square। ক্লাসিক্যাল মেকানিক্স এটা কি হচ্ছে? উপরেরটা হচ্ছে L স্কয়ার, L স্কয়ার বাই 2mr স্কয়ার। কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু L স্কয়ার না, L স্কয়ার পরিবর্তে L ছোট হাতের L গুণ ছোট হাতের L প্লাস 1 h কাট স্কয়ার। তাহলে উপরটাকে যদি L স্কয়ার বলি তাহলে কোয়ান্টাম মেকানিক্সে L স্কয়ার কি দাঁড়ায়? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কয়ার কি দাঁড়ায়? ক্লাসিক্যাল মেকানিক্সে তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমার জানা আছে r প্লাস p, তাহলে কোয়ান্টাম মেকানিক্সে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি জেনে যাব কম্পেয়ার করলে। এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের এফেক্টিভ পটেনশিয়াল। এটা ঘূর্ণন গতি আছে বলেই রেডিয়াল মোশনের একটা এফেক্ট করে ঘূর্ণন গতিটা, ক্লাসিক্যালে করে কোয়ান্টামেও করে। ক্লাসিক্যালের এফেক্টটা আমি জানি, ক্লাসিক্যালের এফেক্ট হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাপেক্ষে লেখা যায়। ক্লাসিক্যাল মেকানিক্স এফেক্টিভ পটেনশিয়ালটা যখন লিখি তখন এটাকে বলি এফেক্টিভ পটেনশিয়ালের যে সেন্ট্রিফিউগাল টার্মটা আছে সেটাকে লেখা হয় অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাপেক্ষে। আর কোয়ান্টাম মেকানিক্সে লেখা হয় একটা কিছু সাপেক্ষে লেখা, ওইটা কি আমি জানি না, লেখা হয় এখানে লেখা হলো L into L plus 1 h cut square। তাহলে উপরে যেটা লেখা থাকে কোয়ান্টাম মেকানিক্সে যেটা পেয়েছি সেটাই হবে L স্কয়ার কোয়ান্টাম মেকানিক্যাল মোমেন্টামের স্কয়ার। So comparing the effective potential in quantum mechanics with the effective potential in classical mechanics, এটা ক্লাসিক্যাল মেকানিক্স। আর কোয়ান্টাম মেকানিক্স এটাই, শুধু উপরে এটার পরিবর্তে লেখা আছে ছোট হাতের L ইন্টু ছোট হাতের L প্লাস 1 h কাট স্কয়ার। তাহলে কোয়ান্টাম মেকানিক্স L স্কয়ার কি দাঁড়ালো? We see that angular momentum of a particle in quantum mechanics is, উপরে যেটা লেখা আছে সেটা স্কয়ার রুট L into L plus 1 h cut, L equal to 0 1 2 3 etc. কোয়ান্টাম মেকানিক্স একটা পার্টিকেল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হবে এইটা r ক্রস p, এইটা। এটা কিন্তু কোয়ান্টাইজড, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড, যে কোনো মান নিতে পারবে না। এই ছোট হাতে মাস্ট বি 0 1 2 3 এটসেট্রা, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড। আর ছোট হাতে এলটাকে বলা হয় কোয়ান্টাম নাম্বার ফর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম in quantum mechanics. So orbital angular momentum is quantized. Orbital angular momentum যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারে, যে কোনো মান হতে পারে, কোয়ান্টাম মেকানিক্সে একটা পার্টিকেলের অরবিটাল অ্যাঙ্গুলার মান যে কোনো মান হতে পারে না, এগুলো মাত্র ডিসক্রিট মান হতে পারে।
ডিসক্রিট মানগুলো এই ফর্মুলা দিয়ে আসবে। প্রথমে L = 0 বসালে L এর মান 0 হতে পারে, L = 1 বসালে L এর মান 2h কাট হতে পারে, L = 2 বসালে L এর মান √6h কাট হতে পারে। এইভাবে কিছু কিছু ডিসক্রিট মান, ইনফিনিট সংখ্যক ডিসক্রিট মান কন্টিনিউয়াস মান গ্রহণ করতে পারে না কোয়ান্টাম মেকানিক্সে। Thus, in quantum mechanics, angular momentum of a particle can only take on certain discrete values. That is, angular momentum is quantized. এখন আমি এখানে আমার শেষ, এখানে আমার আজকের মতো শেষ। পরবর্তীতে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আলোচনা করব। অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, রাইট, অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার, অ্যাঙ্গুলার মোমেন্টাম মান যেটা হয় সেটা আমি আবার দ্বিতীয়বার ডিরাইভ করব। এখানে ডিরাইভ করেছি বাই অ্যানালজি উইথ ক্লাসিক্যাল ফর্মুলা। এটা হচ্ছে ক্লাসিক্যাল ফর্মুলা ফর এফেক্টিভ পোটেনশিয়াল। ক্লাসিক্যাল ফর্মুলা ফর এফেক্টিভ পোটেনশিয়ালের সঙ্গে কম্পেয়ার করেছি কোয়ান্টাম ফর্মুলা ফর এফেক্টিভ পোটেনশিয়াল। কম্পেয়ার করে আমি কোয়ান্টাম মেকানিক্সে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান হতে ডিসক্রিট হবে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাম। এটা আমি দ্বিতীয়বার প্রমাণ করব। এবার একেবারে পুরোপুরি ক্লাসিক্যাল কোয়ান্টাম মেকানিক্যালি প্রমাণ করব, ক্লাসিক্যাল মেকানিক্স কথাই আনবো না, কোনো কম্পেয়ার। এবার আমি অপারেটর দিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের অপারেটর দিয়ে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে মোশনের কারণে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকে বলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন আমি কোয়ান্টাম মেকানিক্যালি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আলোচনা করব, যেটাকে আমি শুধু অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছি, এটাকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা চলে। অ্যাঙ্গুলার মোমেন্টামের অপারেটর চিন্তা ভাবনা করে অপারেটর থেকেই অ্যাঙ্গুলার মোমেন্টামের মান কি হবে সেটা আমি নির্ধারণ করব। আবার দ্বিতীয়বার যে মানটা ডিসক্রিট হবে, একই জিনিস দেখাবো। ওকে, এবং আরো অনেক কিছু বেরিয়ে আসবে এখান থেকে। একটা পর্যায় শেষ হলো। এই পর্যায় শেষ করতে চাচ্ছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ডিসক্রিট ইন কোয়ান্টাম মেকানিক্স। ঈদের খেয়াল রাখো, ঈদের পরে যখন ক্লাস শুরু হবে তখন আমি ক্লাসটা শুরু করব এগুলার পূর্বসূত্র না টেনেই, কোনো পূর্বসূত্র টানবো না, মেনশন করবো না, না টেনে আমি এই আলোচনায় চলে আসবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, আমার একটা আলোচনা একটা পার্ট শেষ হয়েছে। এখানে আমি চ্যাপ্টার ভাগ করে দিতে পারতাম, এখানে চ্যাপ্টার ভাগ করে দিতে পারতাম, চ্যাপ্টার 14 তারপরে চ্যাপ্টার 15 এটা করতে পারতাম, করি না। এটা চ্যাপ্টার 14 মধ্যে এসে গেছে, ফলে চ্যাপ্টার 14 বেশ বড় হয়ে গেছে, 54 পাতার চ্যাপ্টার হয়ে গেছে। ওকে, চ্যাপ্টার 14 কে যদি দুভাগে দ্বিখণ্ডিত করতে চাই তাহলে চ্যাপ্টার 14 এখানে শেষ করব, চ্যাপ্টার 15 শুরু করব। চ্যাপ্টার 15 টাইটেল হবে কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মুলেশন অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে শুরু করতাম। এটা গুরুত্বপূর্ণ। অরবিটাল, তারপরে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওটার আলোচনা আসতে হবে। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আলোচনা শেষ করতে করতে অনেক সময় লাগবে, এটা আগামী ক্লাসে আমি শুরু করব। এখানে অনেক কিছু আছে যেটা তোমরা অনেক বড় হচ্ছে, ওই যে 54 পাতার একটা নোট, বড় হলেও করতে হবে, অল্প অল্প করেই তো পুরো জিনিসটা হয়ে যায়। বিফোর ইউ নো ইট শেষ হয়ে যাবে। শুরু করাটা হচ্ছে আসল জিনিস। আমরা শুরু করতে ভয় পাই, ও মাগো এত পড়তে হবে। শুরু করে দাও, কিভাবে কখন যে শেষ হয়ে যাবে তোমার অজান্তেই শেষ হবে। বিগিনিং ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট, শুরু করাটাই আসল।